আমি তো অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সব জনারে কাজ করে খুব অভ্যস্ত। প্রথমে আমাকে বললো একটা ছবিতে গান গাইতে হবে, তো আমি বললাম ছবি গান গাওয়া তো আসলে ভেরি ক্রিটিক্যাল, খুব টাফ আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে লিরিক্সের কিছু বিষয় থাকে, সুরের কিছু বিষয় থাকে। পরে আমি বাসায় যে 2-3 পর শুনলাম, শোনার পর মনে হলো না গানটা গাওয়া যায়। সুর নিয়ে তো সবসময় সারাদিন থাকে এটার মধ্যে আসলে, যেখানে যে গিটার একটা থাকে বা একটা ইউকেলেলে থাকে। বিদায় জ্ঞাপন ভেঙে বেদনার অসীম সীমান্তে বসেই আছি আমি, নির্জন অরণ্যে একাকী আমি। বিদায় জ্ঞাপন ভেঙে বেদনার অসীম সীমান্তে বসেই আছি আমি, নির্জন অরণ্যে একাকী আমি। ওয়েলকাম টু আওয়ার শো, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুব ভালো লাগছে, আমি দর্শকদের সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে এসে তারপর গল্প শুরু করছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং যেহেতু গান দিয়ে শুরু করলাম, আমার সঙ্গে যিনি আছেন অলরেডি দেখে ফেলেছেন, তবে তিনি কিন্তু মানে গায়ক না হয়ে নায়ক হলেও পারতেন, সেই গল্প আমরা যাব। এবং খুবই ভার্সেটাইল একজন সিঙ্গার, আর গান দিয়ে আমাদেরকে মনোরঞ্জন করে আসছেন একটা লম্বা সময় ধরে, এবং নানা রকমের গানে তাকে আমরা আসলে খুঁজে পেয়েছি। শুরুর দিকটা ছিল একদমই পুরো রক, কারণ যেহেতু তিনি মারফেজের সঙ্গে জড়িত ছিলেন, এবং তারপর নিজে ব্যান্ড করেছেন, নিজের মতো করে তিনি পথ চলেছেন এবং নিত্য নতুন গান দিচ্ছেন। এবং গত 2 বছরের কথা যদি বলি, তিনি কিন্তু সিনেমায় প্লেব্যাক করেছেন। সো বিভিন্ন ট্র্যাকে আসলে তাকে আমরা খুঁজে পাই, বিভিন্ন জনরার গান তিনি গেয়ে থাকেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মিজান। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? খুবই ভালো আছি, এবং আড্ডা জমে ক্ষীর হবে। তার আগে একটু গল্প করে নেই, কারণ লম্বা তো পরিক্রমা, লম্বা পরিক্রমায় নানান সময় নানান বন্ধু জীবনে এসেছে, আবার চলে গেছে। এবং আমার কাছে মনে হয় যে মানুষের নিঃসঙ্গতার সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে সঙ্গীত। এটার সাথে আপনি আসলে কতটুকু একমত? একমত, পুরোপুরি একমত। কারণ আমার নিঃসঙ্গ লাইফ আমি অনেক কাটিয়েছি আসলে। তখন আমার শুধু সম্বল ছিল শুধু এই গিটার আর গান, মানে সুর যেটাকে বলে আর কি, আর ওগুলো নিয়ে আমি পথ চলেছি আর কি। যদি একটু 1999 এর আগে আমি ফিরে যাই, সেই খুলনার যে জীবনটা, সেই সময়ে তখন কি হতে চাইতেন, গায়ক নাকি নায়ক? সেই সময় আসলে যেমন মানুষ তো স্বপ্ন দেখে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করে একটা গ্রাজুয়েশন করবে, তারপরে একটা জব করবে, দিস এন্ড দ্যাট, এরকম স্বপ্ন অনেকের থাকে। কেউ পুলিশ অফিসার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আর্মি হবে, দিস এন্ড দ্যাট। মানে আমার আসলে এমন কোনো স্বপ্ন কখনোই ছিল না। আমি খুব কি বলে একটু চঞ্চল প্রকৃতির ছিলাম, একটু অস্থির প্রকৃতির ছিলাম। তবে সঙ্গীতটা আমাকে খুব টানতো, সুর আমাকে খুব টানতো। তো তখন থেকে পথ চলা আর কি সুরের সঙ্গে। কিন্তু এই যে ব্যান্ডের সঙ্গে জড়িত হওয়া, আসলে কখনো ব্যান্ড করব ঢাকাতে এসে, বা সঙ্গীতের মাধ্যমে আমার সবার সাথে পরিচয় হবে, এত মানুষের ভালোবাসা পাবো, এটা আসলে তখন ওইভাবে কখনো ভাবিনি আসলে। তো পথ চলতে চলতে হয়ে গেছে কিভাবে যেন ব্যাপারটা। 90s এর কথা যদি বলি, 90s এর ব্যান্ডগুলো এতটা জনপ্রিয়, মানে এটা আসলে এখনকার জেনারেশন বা একদম নিউ জেনারেশন, তারাও কিন্তু সেই ব্যান্ডগুলোর গান পছন্দ করে। এবং ওপার বাংলার কথা যদি বলি, তারা আমাদের ব্যান্ডের অনেক কারণ আছে আসলে। হ্যাঁ, তখনকার যে ব্যান্ডগুলো ছিল, বিশেষ করে তখন মাইলস ছিল, তারপরে সোলস ছিল, আরো অন্যান্য ব্যান্ড ছিল, অন্যান্য যদি বলি আমি। হ্যাঁ, তো ওনারা আসলে তখন আমি যতটুকু দেখেছি, একটা গান তৈরি করতেন যখন, মানে লিরিক্সের পরে তখন সুর, তারপরে কম্পোজিশন, তারপরে ওনারা রেকর্ডিং যেতেন।
তো রেকর্ডিং এ যাওয়ার আগে কিন্তু পুরো ব্যাপারটা গোছানো, মানে গুছিয়ে নিতেন ওনারা। আর সেজন্য কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল, সময় ব্যয় হতো অনেক। তো দেখা যাচ্ছে একটা গান রেডি করতে 1 মাস 2 মাস 3 মাসও লেগে যেত, কেটে যেত তখন। হ্যাঁ, ঠিক মনোভূত, মানে একদম সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটার জন্য অনেক শ্রম দিতে হতো, এবং মনোভূত না হওয়া পর্যন্ত আসলে সেটা শেষ হতো না। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তো তখন আসলে একটা গানের মধ্যে না, মানে মানে যারা মিউজিশিয়ানস ছিলেন তাদের অনেক শ্রম, মেধা, অনেক দিন রাত, অনেক কিছু জড়িত ছিল, অনেক স্বপ্ন। এই জন্য ফাইনালি জিনিসগুলো খুব ভালো দাঁড়াতো আসলে, গানের আউটপুটটা, সুর, গাওয়া, লিরিক। আর এখন আসলে যারা নিউ জেনারেশন, তো সেই জিনিসগুলো আসলে ওই গানগুলো তো অ্যাকচুয়ালি কি বলে যে লেজেন্ডারি সং হয়ে গেছে, বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন গান। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এখনকার জেনারেশন ওই গানগুলো গায়। আর এখনকার জেনারেশন যারা গান বানাচ্ছে, তৈরি করছে, তারাও যদি আসলে আরেকটু ডেডিকেটেড হয়, আমার মনে হয় যে ওদেরগুলো হবে হয়তো এক সময় এরকম। এই যে সিনেমায় প্লেব্যাক করার প্রসঙ্গে আপনি কি বলবেন? কারণ নরমালি যেটা হয়, আমরা কয়েকদিন আগেই আমাদের এই শোতে কবির বকুল এসেছিলেন গীতিকবিতে, তার একটা গল্প শুনছিলাম যে আসবার কালে আসলাম একা, এই গানটি গাওয়ানোর জন্য, যেহেতু এটা সিনেমার প্লেব্যাক, তো জেমস ভাইকে যখন অফার করা হয় 3 লাখ টাকা অফার করা হয়েছিল, এরপর তিনি রাজি হচ্ছিলেন না, অনেকবার অনুরোধ করে করে তাকে রাজি করানো গেল। সো একটা ব্যাপার কিন্তু থাকে যে ব্যান্ডের শিল্পীরা, আমি এটাকে আসলে নাকুচু শব্দটা বলবো কিনা আই ডোন্ট নো, আই এম সরি, বাট তারা একটু ডিফারেন্ট ট্র্যাকের হয়। সিনেমার গান গাওয়াটাও কিন্তু এটা খুব সহজ ব্যাপার কিছু না, একদমই না। হ্যাঁ, এটা একদম ভিন্ন ট্র্যাকের, ভিন্ন জনারের। তো ব্যান্ড মিউজিক যারা করে, দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম রক মিউজিক করি, রক অ্যান্ড রোল করি, হেভি মেটাল করি, থ্রাশ মেটাল করি, দিস আর দ্যাট, বিভিন্ন জনার। সো এটা থেকে ওইটাতে ডিফারেন্ট, আলাদা একদম ব্যাপারটা। ছবির গানের কথা বলছি, তো ওইটা কিন্তু আরেকটা অভিজ্ঞতার ব্যাপার। এখানে চাইলেই একটা ব্যান্ড মিউজিশিয়ান ওখানে যে দাম করে একটা ছবির গান গিয়ে দিতে পারবে না, কিন্তু তার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে, সেই কনফিডেন্টটা থাকতে হবে। তো জেমস ভাই গিয়েছেন, অবশ্যই ভালো গিয়েছেন, তার ক্যাপাবিলিটি ছিল, গিয়েছেন। তো আর আমি যদি ধরেন আমার কথা বলি, আমি তো অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সব জনারে কাজ করে, মানে খুব ইউজ টু আর কি, অভ্যস্ত, সব জনের গান শুনেছি, সেগুলোকে রপ্ত করার চেষ্টা করেছি বিভিন্ন সময়ে। তো আমাকে অনেক ছবিতে আমাকে বলেছেন, কিন্তু আমি একটা সমস্যা হয় যে আমি ফার্স্টে আগে গানের লিরিকটা আর সুরটা শোনার চেষ্টা করি, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা, যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার মনের মতো হলে তাহলে আমি সেখানে আর কি। যেমন শান সিনেমার টাইটেল ট্র্যাকটা আপনার গাওয়া, আমি শান ছবি, ওটা আমাকে যখন প্রথমে আমাকে বললো একটা ছবিতে গান গাইতে হবে, তো আমি বললাম ছবি গান গাওয়া তো আসলে ভেরি ক্রিটিক্যাল, খুব টাফ আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে লিরিক্সের কিছু বিষয় থাকে, সুরের কিছু বিষয় থাকে। আমি ফার্স্টে না করেছিলাম যে আমাকে দিয়ে হবে না মনে হয়। তো ওরা বললো যে আপনি গানটা শুনে দেখেন, আপনি ভালো লাগতেও পারে। তো পরে আমি বাসায় যে 2-3 পর শুনলাম, শোনার পরে মনে হলো না গানটা গাওয়া যায়। তারপরে আর কি ডিসিশন নিলাম যে হ্যাঁ গাওয়া যায়, গানটা গাইলাম। এটা আমি কি একটু শুনতে পারি গানটা? না, এখন মনে নেই, গানটা ঠিক এই মুহূর্তে মনে নেই, কারণ এত গান গাওয়া হয়েছে এই 2017 থেকে পর্যন্ত, মানে অনেক গান রিলিজ হয়েছে, তার মধ্যে ছবির গান আছে। একটা গান বোধহয় ছিল যত দূরে যাও, এটা বোধহয় আপনার সিঙ্গেল। এটা না, এটা আমি যখন ওয়ারফেজে ছিলাম তখন ওদের সাথে গাওয়া ছিল। এটা ফার্স্ট, এই গানটার সুর এবং কথা হচ্ছে আমার বন্ধু বালামের। মানে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান, নিঃসন্দেহে। তো ও সুর করা ছিল, ও লেখা ছিল, কম্পোজিশনটাও ও ছিল। তাই এটা পরে ওয়ারফেজে সিলেক্ট হলো যে হ্যাঁ এই গানটা ওয়ারফেজে করা যায়। প্রথম বালম গিয়েছিল, এটা আলো অ্যালবামে গিয়েছিল বালম। পরে এটা যখন আবার রিমেক হলো নতুন করে, আবার এটা সম্ভবত পথচলা অ্যালবামে লাইক বা এরকম কিছু একটা, ঠিক মনে পড়ছে না, সম্ভবত পথচলা অ্যালবামে। হ্যাঁ, এই গানটা আমি আবার পরে ভয়েস দিলাম আর কি নতুন করে। তো সবাই দেখলাম খুব ভালোই পছন্দ করে, হ্যাঁ নিল আর কি। একটু এই গানটা শুনতে পারেন? এটা মনে নেই, এটাও এই মুহূর্তে তাহলে মনে আছে যেটা, সেটাই শুনবো আমি এই মুহূর্তে। গান শুনতে চাই, অন্য গান একটা শোনানো যাবে হয়তো কথার ফাঁকে। শিওর, আমি তাহলে একটু শুনতে চাই। ঠিক আছে, অন্য একটা গান শোনা যায় নিশ্চয়ই। আমি আমার অনেক পুরানো একটা গান শোনাই। আমি ছোটবেলায় এই গানটা সুর করেছিলাম, মানে আচ্ছা, গানটা ছিল এরকম। একটি রাত এসেছিল,
লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত, একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত। যুগ যুগান্তরের ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত, যুগ যুগান্তরের ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত, একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটা হচ্ছে আমি করেছিলাম 2000 সালের দিকে, রেকর্ড করেছিলাম। এটা মুসাফির নামে একটা আমার অ্যালবাম ছিল, সলো অ্যালবাম, সেখানে গিয়েছিলাম আর কি। গানটা অনেক সুন্দর, আপনারা চাই মানে যদি আমি জানি না কেউ সার্চ করলে শুনতে পারে। এই গানটা অনেক সুন্দর একটা গান, আমার নিজের সুর করা ছিল, আমার নিজের কিছুটা লেখার মধ্যে আমার নিজের কিছু ইনভলভমেন্ট ছিল। গানটা আমার খুব প্রিয়। আপনি কি গান গাওয়ার বাইরে সুর করতে ভালোবাসেন নাকি লিখতে ভালোবাসেন? সুর করতে ভালোবাসি, লেখাটা মাঝে মধ্যে আসে আবার আসে না, তো আমি ওইদিকে খুব বেশি একটা আসলে নিজেকে ইনভলভ করিনি আর কি, যে আমি সুরের মধ্যেই থাকি, শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকি, এর মধ্যে থাকি। কারণ অনেকে আছে দেখা যাচ্ছে নিজে সুর করে, নিজে লেখে, নিজে গায়, সেটা একটা ব্যাপার, সব দিকে কনসেন্ট্রেশন রাখতে হয়। আমি শুধু সুরের মধ্যেই আসলে থাকতে চাই। এখন তো নিজের মতো করে পথ চলছেন, সো এখন যে মানে ট্রেন্ড চলছে যে নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক পেজ, সেখানে আসলে শিল্পীরা গান ছাড়ছেন। যদিও মাঝখানে আমরা ধ্রুব মিউজিক স্টেশন থেকে বোধহয় আপনার গান পেয়েছি, লালনের। এটা যদি একটু বলতেন আমাদেরকে। এখন যেমন আগে তো একরকম ছিল, আগে ছিল বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে গান রিলিজ করতে হতো, এখন তো এখনো সেই ইয়েটা আছে, মানে সেই অ্যানালগের মধ্যে নেই, ব্যাপারটা ডিজিটালে চলে আসছে, সবকিছু ডাইভার্ট হয়ে গেছে। এখন যে কেউ চাইলে নিজে একটা চ্যানেল করে নিজে গান সুন্দরভাবে রেডি করে সেটাকে পরিবেশন করতে পারে সেই চ্যানেলের মাধ্যমে। সেই সুযোগটা আমি বলি একটা পজিটিভ, খুব ভালো। এখন কারো কাছে ধন্না দেওয়া লাগে না আমার গানটা রিলিজ করেন, এখন কেউ চাইলে তার নিজের গান সে নিজে রিলিজ করতে পারে। এটা একটা অনেক বড়, যেমন আমার পেছনে অনেক গান আছে যেগুলো অনেকে জানে না আসলে, যে এত সুন্দর সুন্দর গান পড়ে আছে, আমার সলো গান। আমি এবার প্ল্যান করেছি যে ওখান থেকে কিছু কিছু গান আমি রিমেক করে আমার নিজের চ্যানেল থেকে প্রমোট করবো ওগুলোকে। এটা খুব পজিটিভ একটা ব্যাপার। আমরা জানি গত মাসে একটা কনসার্ট ছিল, যদিও আমার এখানে এসে একজন সঙ্গীত শিল্পী, তিনিও ব্যান্ডের, আমি নাম এই মুহূর্তে না বলি, তিনি একটু বিরূপ মন্তব্য করেছেন যে বিদেশি সিঙ্গাররা এসে আসলে দেশে কেন কনসার্ট করবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা তো বিদেশি মিউজিশিয়ান আসবে এখানে, যদি ধরেন আমাদের দেশের মিউজিশিয়ানদের সাথে একটা কোলাবোরেশন থাকে, যে একসাথে না, ওখানে আমাদের দেশের মিউজিশিয়ান, আমাদের দেশের সিঙ্গারও গেছে, একজন সিঙ্গার গাইতে পারেনি, ওটা নিয়ে একটা কথা হচ্ছিল, এবং যিনি এসেছেন তিনিও বেশ ওয়ার্ল্ড ওয়াইড, তিনি খুব ফেমাস একজন সিঙ্গার। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা ব্ল্যাকের কনসার্টও আমরা দেখলাম গত এই মাসের লাস্টের দিকের কথা যদি বলি আমি, তাহলে কি মনে হয় আসলে এটা নিয়ে আপনার কোনো বিরূপ মন্তব্য আছে কিনা? আমার কোনো বিরূপ মন্তব্য আসলে আমি বলতে চাই যে বিদেশি কিছু বিদেশি মিউজিশিয়ানদের নাম শুনলে বা বিদেশি একটা কোনো জিনিস সে নাম শুনলে আমরা হুমড়ি খেয়ে পড়ি, ব্যাপারটা কি। আসলে আমাদের দেশে অনেক গুণী মিউজিশিয়ান আছে আমি মনে করি, হ্যাঁ, অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে। তো বিদেশ থেকে যখন একটা মিউজিশিয়ান বা একটা সেট আপ বা একটা গ্রুপ, একটা ব্যান্ড, হোয়াট এভার, বাংলাদেশে এনে ওদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়, ওদেরকে যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, বিশেষ করে সাউন্ড, লাইট, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের মিউজিশিয়ানদের জন্য যারা অ্যারেঞ্জার থাকে ওরা করে না, কিন্তু ওরা বিদেশি বলে আর কি একটা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি কি বলবো, যে বিদেশি যাই হোক, আমার তো খুব ইচ্ছা যে একবার বিদেশি যাই হোক আসুক একবার, আর ওদের সাথে আমরা একবার থাকি, দেখি না কি হয় একই মঞ্চে। এইটার কিন্তু একটা দরকার আছে, আমার মনে হয় এরকম একটা কমিউনিকেশন করে প্ল্যাটফর্ম যদি পাই কখনো, তো ওদিন দেখা যাবে, বোঝা যাবে অ্যাকচুয়ালি আমরাই বেস্ট নাকি বিদেশিরা বেস্ট, ওটা বোঝা যাবে ওদিন ওই মঞ্চে।
তো ওইরকম একটা দিন আসুক ইনশাআল্লাহ, আমি দোয়া করি। নিশ্চয়ই। একই মঞ্চে আপনি যে ব্যান্ডে ঢুকে মানে ব্যান্ড ঘরানার গানে ঢুকে গেলেন বা রক টাইপের গান, সো আপনার পেছনে যদি বলি যে ইন্সপায়ার হিসেবে আসলে কে কাজ করেছে বা আপনার ইন্সপিরেশন কে? ইন্সপায়ার হিসেবে কাজ করেছে আমার বন্ধুরা আসলে, বিশেষ করে। হ্যাঁ, আপনি কাউকে ফলো করতেন? না, আমি ফলো, দেশের বাইরে কাউকে ফলো করতাম না কখনো। তাহলে আপনার যারা প্রিভিয়াস জেনারেশন, আমি অ্যাকচুয়ালি খুব ক্লাসিক্যাল গান শুনতাম শুরুতে। ওকে। রক মিউজিক কি আমি জানতাম না, কারণ আমি মফস্বলে থাকতাম। আস্তে আস্তে জেনেছি, তারপরে সেটা ভেতরে ঢুকলাম, ঢুকে সব ওটার নারী নক্ষত্র ঘাটলাম, দেখলাম কি, তারপরে কিছুটা ধারণ করলাম। কিন্তু আমার সব থেকে বেশি ইন্সপায়ার করছে আমার বন্ধু দূরে তানজিল। হ্যাঁ, তানজিল উত্তরাতে থাকে, আর দূরে হচ্ছে সাউন্ড গার্ডেনে ও রেকর্ডিস্ট ছিল, ও ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার। তো ওই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাকে, আমি যখন 4টা গান রেকর্ড করি তার মধ্যে এই গানটা শোনালাম, ওই যে একটি রাত এসেছিল, এই গানটাও তখন রেকর্ড হয়েছিল। এইটা আরো 3টা গান মোট। তখন আমার সলো অ্যালবাম রেডি হচ্ছে। বলতে গেলে আসলে অনেক কথা। আমার বন্ধু ছিল রানা, ওর জন্য যেমন প্রথম যে গানটা গাইলাম, বিদায় জ্ঞাপন ভেঙে, এই গানটা হচ্ছে আমার ওই বন্ধুর লেখা, আমার সুর করা ছিল। আচ্ছা। দুঃখজনক বিষয়ে আমার বন্ধুটা না মারা গেছে হঠাৎ স্ট্রোক করে। হ্যাঁ, ওর জন্য আমার খুব মাঝে মধ্যে কান্না পায়, খারাপ লাগে আমার জন্য। কারণ আমি যখন ঢাকা শহরে আসি, আমার A to Z সব কিছু মেনটেন করতো। হ্যাঁ, রেকর্ডিং থেকে শুরু করে আমার থাকা খাওয়া অল এভরিথিং সব কিছু ও দেখতো। কারণ তখন তো আমি বেকার ছিলাম, মূর্তি মিউজিশিয়ান। ও আমাকে অনেক হেল্প করেছে আমার বন্ধু, ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সারা জীবন ওর জন্য দোয়া করি, আমার বন্ধুর জন্য। রানা ওর নাম। তো ও ছিল আর দূরে ছিল। দূরে আমাকে বললো যে, বন্ধু একটা ব্যান্ডে তুই বাজাবি? আমি ব্যান্ডে কাদের সাথে বলতো? তো আমাকে বললো যে ওয়ার্সেস নামে একটা ব্যান্ড আছে, ওদের ভোকালিস্ট নাই, তো আমি তোর গান শুনিয়েছি টিপু ভাইকে, উনি খুব পছন্দ করেছে, তোকে দেখতে চায়, তোর সাথে মিট করতে চায় দিস এন্ড দ্যাট। আমি হ্যাঁ শিওর। পরের দিন একটা মিটিং ফেললো, তারপরে আমার ইন্টারভিউ হলো। এখন আমি ইন্টারভিউ দিলাম। না, এটা হচ্ছে হ্যাঁ ওরকম লাগে। পরে তো ব্যান্ডে জয়েন করলাম, তারপরে তাদের সাথে পথ চলা শুরু হলো এইভাবে। তো তাদের সঙ্গে আমার 15টা বছর কেটেছে একসঙ্গে। অ্যাকচুয়ালি তখন তো 3 বছর কাজ করে আবার একটা গ্যাপ, 4 বছর গ্যাপ করে 4 বছর থেকে আবার 2007 ব্যাক করলাম। আবার 16 পর্যন্ত ছিলেন, 16 পর্যন্ত ছিলাম। তো অলমোস্ট দেখা যায় 15 বছরের কাছাকাছি, না সম্ভবত? হ্যাঁ, প্রায় 15 বছরের কাছাকাছি। তাদের সাথে আসলে অনেক স্মৃতি, অনেক সম্পর্ক। এটা কেন হয় আমি জানি না, যে বাংলাদেশের ব্যান্ডগুলোর মাঝে এক ধরনের একটা ক্রন্দল দেখা দেয়, পরে আলাদা হয়ে যাওয়া। আসলে আমার না কোন্দল না তাদের সাথে কোনো। হ্যাঁ, আমি তাদেরকে এখনো পছন্দ করি, এখনো মিস করি বিভিন্ন সময়। আমার সাথে আসলে ওরকম কিছুই না। আমি একটা জিনিস বিশ্বাস করি, হয়তো আমার কথাটা কারোর কাছে ভালো লাগবে কিনা জানি না, যে আমার রিজিক ছিল তাদের সাথে অতটুকু পর্যন্ত। এক্স্যাক্টলি, এটা আমি মানি। এবং আমার রিজিক শেষ হয়ে গেছে, আমি আমার পথে আমার মতো আলাদা হয়ে গেছি। হ্যাঁ, এটা কোনো ঝগড়া বিবাদ বা কোনো মনোমন এরকম কোনো কিছুই না আসলে। তো রিজিকটা ছিল হয়তো 14-15 বছর পর্যন্ত ওনাদের সাথে, তারপরে শেষ হয়ে গেছে রিজিক। তারপর তো আপনি নিজে একটা ব্যান্ড করেন, সেই ব্যান্ড। হ্যাঁ, আমি এখন আমার ব্যান্ডের নাম দিয়েছি হচ্ছে MNB, মিজান এন্ড ব্রাদার্স। ওটার খবর খুবই ভালো, খুবই ভালো। ওখানে কজন সদস্য আছে? ওখানে ওরা 5 জন, আমি একজন, 6 জন, ম্যানেজার একজন, 7 জন। আচ্ছা, সব মিলিয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার একজন, 8 জন, টোটাল 8 জনের একটা টিম আমাদের। আমরা খুব ভালো করতেছি, কারণ আমরা আলহামদুলিল্লাহ যে প্রায় প্রত্যেকদিনই আমাদের প্র্যাকটিস থাকে। আর আমি যেটা চিন্তা করি যে আমি অ্যালবামে একটা গান করলাম সাপোজ, হ্যাঁ, সেই গানটা আমি যখন স্টেজে গাইব সেটা যেন অ্যালবাম থেকে ভালো হয়, এই জিনিসটা আমার মধ্যে থাকে। হ্যাঁ, এবং আমি যেন সুরে গাই, বেসুরে যেন না গাই। বেসুরে গাওয়াটা আমার কাছে খুব অপছন্দনীয়, তো আমি চেষ্টা করি সুরে গাওয়ার। তো দ্যাটস ওয়াই প্র্যাকটিস খুব বেশি করি, যে একটা গানের পেছনে কর্ড ব্যাকআপগুলো, তারপরে অন্য ইনস্ট্রুমেন্টগুলো, প্রতিটা টোকা যেন পারফেকশন, 100% পারফেকশন থাকে। হ্যাঁ, ওইভাবে সবাইকে রেডি করছি। সো দ্যাটস ওয়াই আমরা যখন স্টেজে উঠি আমাদের একটা আলাদা কনফিডেন্ট থাকে আসলে। মিশন এন্ড ব্রাদার্স সৃষ্টির পরে তাদের ফার্স্ট ক্রিয়েশন কি বা ফার্স্ট গান? আমাদের কিছু ক্রিয়েশন আমরা রেডি করেছি, হ্যাঁ, যেগুলো এখন আসলে সামহাউ কিছু কারণে কারণ এই ব্যান্ডটা করার পরে 7 বছর পর আমরা একটা জায়গায় আসছি, আফটার 7 ইয়ার্স জায়গায় আসছি বলতে এর আগে অনেক মিউজিশিয়ান এসছে এবং গেছে,
তো ফাইনালি এখন ফিক্স আপ হয়েছে, আমরা এখন যারা মিউজিশিয়ান, তো আগে যারা মিউজিশিয়ানস ছিল ওদের সাথে কিছু গান করেছি, তো সেই গানগুলো রিলিজ করতে পারছি না কারণ ওরা তো নেই এখন এই মুহূর্তে আমাদের সাথে। সো দ্যাটস আমাকে নতুন করে আবার অন্য গান নিয়ে ভাবতে হচ্ছে। তো আমরা রেডি হয়ে আসছি, অসুবিধা নেই। আর এর মধ্যে তো আমার সলো অনেক গান চলে এসছে, আসতেছে, আরো আসবে। এখন তো সলো নিয়ে আসলে ভাবনা যে সলো কতগুলো গান। হ্যাঁ, সলো গানগুলোই আসলে ব্যান্ডকে সাথে নিয়ে বাজাচ্ছি, বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গায় পারফর্ম করতেছি। একটু কি আরেকটা গান শুনে ফেলবো আমরা? এই গানটা হচ্ছে আমার খুব পছন্দের একজন বড় ভাই, ওনার লেখা ছিল। এটা হচ্ছে ওনার লেখা, ওনার সুর করা। ঘানা সুমন বলে আর কি, উত্তরাতে বাড়ি ওনার। ওনার সাথে অনেকদিন দেখা হয় না, তা এই মুহূর্তে সুমন ভাইয়ের কথা মনে পড়ছে, ঘানা সুমন ভাই আর কি। তো গানটা গাই আর কি, একটু শোনাই শুনলেন। কি আশা নিয়ে জেগেছি সকালে, আঁকলাম সূর্য তোমার কপালে, অথচ সারা আকাশ জলে বিম্বিত, দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত। এরকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি, ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি। আলো আরো আলো, আধার ঘনালো, আমার প্রাণ বৃথায় উড়ে বেড়ায় তোমারই ছায়া। কি এক উৎকণ্ঠা আমার, সাজের মেঘ ভেসে যায়, ভেসে যায়। আমিও জেনেছি যে হায়, শিশুর মতো হতে হয় সরল হয়ে। আমিও বুঝেছি যে হায়, শিশুর মতো হতে হয় সরল হয়ে। আমি ঠিক এখন, আমি গতকালকে সারা রাত্রে একটা শুটিং এ ছিলাম, অনেক ঠান্ডা লেগেছে, কোনো অসুবিধা নেই, তারপরে ঘুমেরও অনেক প্রবলেম, তারপর তোমাদের আজকে ইয়াটা ছিল, আসার কথা ছিল, দেশে গান গাইতে পারছি না ঠিক। মানে এটা ওয়ার্ফিজের টাইটেল সংটা, এটা আলো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমরা রেকর্ড হয়েছিল 2000 সালে মনে হয়। তা অনেক আগে, মানে 2000 থেকে এখন 2024 বছর পরে এসে দুযুগ পার হয়ে গেছে, সময় কিভাবে চলে যায়। কিন্তু গানগুলো বেঁচে আছে এখন। হ্যাঁ, গানগুলো বেঁচে আছে এখন, এটা সবচেয়ে বড় ব্যাপার। বিনোদন অঙ্গন বলি বা এই যে শৈল্পিক যে অঙ্গনটা, আমরা তো আসলে শিল্পীদেরকে দেখে অনেক কিছু শিখি, তারপর কেন যেন মনে হয় যে এই অঙ্গনে কেউ কখনো বন্ধু হয় না। এটার সাথে মিজান ভাই আপনি কতটুকু একমত বা দ্বিমত পোষণ করবেন? বন্ধু হয় না একেবারে বলাটা ভুল হবে, তবে পার্সেন্টেজটা কম, ভীষণ কম। কারণ এখানে ম্যাক্সিমাম সবাই নিজের স্বার্থটাই আগে দেখে, স্বার্থ মানে সেলফিশ বেশি আর কি, যেটা আমি না আর কি। ঠিক আছে, তো তার মধ্যেও কিছু মানুষ তো আছে যারা আসলে প্রকৃত বন্ধু হওয়ার মতো বা যোগ্যতা রাখে। অবশ্যই এখন সবাইকে ঢালাও ভাবে বলাটা আসলে ঠিক হবে না। জীবনে কোনো রিগ্রেট রয়েছে? রিগ্রেট আমাকে একটু বুঝায় বলে। এটা রিগ্রেট লাইক কোনো কিছু নিয়ে দুঃখ বোধ, যেটা না হলেও পারতো, এটা না করলেও পারতাম, এমনটা না হলেও হতো? না, এরকম কিছু নেই আসলে, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি যে উনি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন ওটাই, এই জন্য আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না আসলে। অনুতপ্ত না। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি তাহলে? প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া, আর এই যে গান শোনাতে পারি তোমাদেরকে, এটাই নিঃসন্দেহে এটা বলতেই হবে যে মানুষের ভালোবাসা সবচেয়ে বড় প্রশান্তির জায়গা। আপকামিং কি কাজ আসছে যদি একটু জানতেই চাই, কারণ যেহেতু সিঙ্গেল অনেকগুলো ট্র্যাক আসার কথা। হ্যাঁ, আপকামিং আসছে হচ্ছে গান বাংলা থেকে আমার বেশ কিছু কাজ আসতেছে সামনে, তার মধ্যে ছবির একটা গান গেয়েছি আমি, মানে এই গানটা কোনো একটা ছবিতে যাচ্ছে, কারণ গান বাংলার টিএম প্রোডাকশন থেকে একটা ছবি ওরা প্রডিউস করতে যাচ্ছে সামনে ওনারা,
সো ওখানে একটা গান গেয়ে দিয়ে আসছি। গানটার নাম হচ্ছে একটা উদ্ভট নাম আর কি, মানে শুনেই একটা ধাক্কা, মানে মাথা আমার মাথা নষ্ট, কেন এত কষ্ট। ও খুবই উদ্ভট, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম, ব্যাপারটা অন্যরকম। এটা গানটা রিলিজ হলে মানুষ বুঝবে এটা এক্সট্রিম লেভেলের একটা হাই পিচের গান, এবং আমার মনে হয় যেটা মানুষ নিবেও খুব ভালো, কারণ এখনকার প্রজন্মের সঙ্গে এই মানে এইরকম লিরিক্সের গান কিন্তু খুব যায়। যেটা আপনি বলছেন যে খুব হাই পিচের, সেটা একটা ফ্যাক্ট। আর ছবিতে এত হাই পিচের গান হয় বা এই ধরনের লিরিক্সের গান হতে পারে, এটা আসলে অনেকের ধারণা নেই, সেই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে সামনে, আশা করছি। এটা অসম্ভব একটা মানে রকি একটা পাঞ্চিং একটা গান হয়েছে, আসলে রেডি হয়েছে। ওকে, এটা কবে নাগাদ আমরা পেতে পারি? এটা সামনে ওনাদের ছবিটা রিলিজ হবে হয়তো কুরবানিদের আগে, মানে এই একদম মানে রানিং সময়টাতে, তাহলে তো খুব বেশি সময় আর নেই। হ্যাঁ, সময় নেই এখন, ওনারাই ভালো বলতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে পাপড়ি গানটা গাওয়ার পরে আমরা চিন্তা করছিলাম যে আমরা যদি আরেকটা গুরু আজম খানের ট্রিবিউট গান করি, সেটা কোনটা, কোন গানটা করা উচিত, এবং সেটা পাপড়ির থেকে আরেকটু ওয়েট হতে হবে, মানে ভারী হতে হবে। কারণ এখন পাপড়ির সমকক্ষ দিলে কিন্তু জিনিসটা হ্যাঁ পাপড়ির মতো হয়েছে বলবে ব্যাপারটা, আমি ওইটা চাচ্ছি না যে পাপড়ির মতো হয়েছে, না পাপড়ির থেকে আরো ভালো হয়েছে, এটা এরকম একটা ব্যাপার শুনতে চাই। তো আমরা আরেকটা গান রেডি করেছি, কিন্তু গানটার নামটা এখন বলছি না, এটা একটু ব্যাপার আছে। তো ওটাও গানটা রেডি হয়ে গেছে, ওটাও আসতেছে সামনে। ওটা সাউন্ড অফ সাইলেন্স নামে একটা প্রজেক্ট সামনে হয়তো গান বাংলা আসতেছে, ওটা তো ওই গানটা প্রথম স্লটেই আমার এই গানটা থাকতেছে আর কি, এটা নিয়েও খুব আশাবাদী। আর দ্বিতীয় হচ্ছে অনি হাসানের সাথে আমার একটা গান রেডি হয়েছে, এটা তোমরা সবাই জানো অলমোস্ট। এই গানটা খুব তাড়াতাড়ি চলে আসবে ঈদের আগেই। এইটা কি আমরা একটু শুনতে পারি নাকি এটাও শোনানো যাবে না? এটাও শোনানো যাবে না, কারণ ওদের নিষেধ আছে যে না আপাতত এই জন্য। তবে গানটা সম্পর্কে বলি, গানটা অ্যাকচুয়ালি অনেকেই ভাবতেছে যে পূর্ণতা টাইপের, না আসলে পূর্ণতা টাইপের না। গানটা হয়েছে একটু অন্যরকম, মানে ওই যে বললাম না যে পূর্ণতার থেকে আরেকটু বেশি উপরে, একটু মানে একটু ভারী ব্যাপারটা। লিরিক্স গুলো আরো সুন্দর, একটু গভীরতাটা বেশি। এক্স্যাক্টলি, এটা শিবলি ভাই লিখেছেন, শিবলি ভাই লেখা তো লতিফুল ইসলাম শিবলি, জি উনি তো মাথা নষ্ট, খুবই সুন্দর, মানে আমি ওর ফ্যান, আমি অনেক বড় ফ্যান। তো আমাদের সাথে খুব গুড রিলেশনস আসলে। তো আমরা তিনজনে মিলে, এবং এখন তো সে বই লেখা নিয়ে অনেক ব্যস্ত, প্রতি বই মেলাতে। এই গানটা নিয়ে আমাকে কিন্তু প্রায় 15-20 দিন খাটতে হয়েছে এই একটা গানে, যা আমার লাইফে আমি এতটা খাটেননি কখনো কোনো গানের পেছনে। তো ফাইনালি যখন 4-5 বার ভয়েস দেওয়ার পরে মনে হয়েছে যে হ্যাঁ এবার ঠিক আছে, তখন আর কি যে হ্যাঁ ওকে ডান, এরকম ব্যাপারটা। গানটার টপিকসটা হচ্ছে যাদের বাবা নেই মা নেই, বা পৃথিবীতে আমরা যারা বাবা মাকে ভালোবাসি তাদের জন্য আসলে এই গানটা করা। এই গানটা এত মেলোডিয়াস, এত রকি এবং খুব টাচি, মানে সবকিছু মিলিয়ে আমি খুব এক্সাইটেড গানটা আসলে কবে আসবে এই জন্য। না এটা শুনে আমিও এবং খানিকটা আমি আজ করতে পারছি, কারণ লাস্টের বছরগুলোতে লতিফুল ইসলাম শিবলি ভাই যেরকম লেখা লিখছিলেন, একটু আধ্যাত্মিক, একটু মানে হাইপোথেটিক্যাল বিষয়গুলো, সো ওই জায়গা আমি একটু কানেক্ট করতে পারছি। আমার মনে হয় যে গানটা খুব টাচি হবে এবং মানুষকে মানে যে কোনো মানুষকে, কারণ বাবা মা, হ্যাঁ আমি বললাম তো যে এটা মানে যারা শব্দ বুঝে আর কি তাদের কাছে ভালো লাগতেই হবে। না এটা আর সুরটা অনেক সুন্দর হয়েছে, আমি চেষ্টা করেছি আমার মানে ভেতর থেকে প্রাণ থেকে গাওয়ার চেষ্টা করেছি। এখন কতখানি সময় সুরের জন্য দেয়া হয়? সুর নিয়ে তো সবসময় সারাদিন থাকি এটার মধ্যে, আসলে যেখানে যাই গিটার একটা থাকে বা একটা ইউকেলেলে থাকে, বাসাতেও সবসময় আসলে সুরের মধ্যেই থাকি, অন্যান্য কাজের মানে ব্যস্ততার পাশাপাশি। এখন তাহলে জায়গা কোনটা যখন মিজান ব্রাদার্সরা মিলে প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসের জায়গা? আমাদের ভেন্যুটা হচ্ছে তালতলাতে, খিলগাতে, ওটা আমাদের নিজস্ব প্র্যাকটিস প্যাড। ওকে, সেখানেই সবকিছু করা হয়, সবকিছু করি, এভরিথিং সব। আমরা অনেকটা শেষের দিকে আছি, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, লালন সাইজির যদি একটু শোনানো যায়। লালন সাইজির গান কিন্তু আমি ধরো মানে আমি এখনো এটার উপর শিখতেছি, কিন্তু স্টাইলের মধ্যে আছি, আমি চেষ্টা করি। এটা সব গুণী মানুষেরাই বলে। তো দেখা যায় সহজ মানুষ ভোজে দেখ না রে মন,
দিব জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব জ্ঞানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মাটি এ ভেদ লাও জেনে তরায় এ ভেদ লাও জেনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব জ্ঞানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে মানুষটা একটা সময় গিয়ে চায় যে নিজের ভূমিতে ফিরে যাবার কখনো ইচ্ছে আছে খুলনাতে গিয়ে সেটেল হওয়ার না তেমন কোনো ইচ্ছে নেই আমি তো খুলনা অনেক কিছু ভুলেই গিয়েছি আবার অনেক কিছু পরিবর্তন হয়ে সর্বশেষ গেছে কবে গিয়েছেন এখন সর্বশেষ লাস্ট কিছু কনসার্ট ছিল তখন গিয়েছিলাম আজ থেকে হয়তো 2-3 বছর আগে তো যাওয়ার পরে আমি তো কিছু চিনতে পারছিলাম না আসলে এত উন্নত হয়ে গেছে এখন শহর হয়ে গেছে সবকিছু বড় বড় বিল্ডিং হয়ে গেছে বড় বড় রাস্তা হয়ে গেছে অনেক মানুষ আগের থেকে অনেক মানুষ বেশি হয়ে গেছে তো আগে সেই পরিবেশটা এখন নেই আসে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটা নষ্ট হয়ে গেছে স্বাভাবিক এই আর কি তো যাওয়ার ইচ্ছে নেই হয়তো মাঝে মধ্যে যাব যেহেতু জন্মভূমি সবার সাথে হয়তো দেখা করে আসলাম মাঝে মধ্যে কিন্তু আমি সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালোবাসা এবং নতুন কাজগুলো নিয়ে আমরা অনেক এক্সাইটেড যে নতুন কাজ আসুক যেহেতু আপনি বলছিলেন গান বাংলার ব্যানারে আসছে টিএম রেকর্ডসের ব্যানারে এবং নিশ্চয়ই সেগুলো ডিফারেন্ট একটা অবশ্যই এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্য বলবো যে ওই যে গানটার মতো আর কি যে আমাদের আমিও জেনেছি যে হায় শিশুর মতো হতে হয় সরল হয় আমাদের মনটা যেন শিশুর মতো থাকে এবং সরল থাকে আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো আর সুন্দর সুন্দর মিউজিক শুনবো সুন্দর সুন্দর গান শুনবো সবাই একসাথে পথ চলবো এই তো অসংখ্য ধন্যবাদ আরো একবার আমি বিদায় নিচ্ছি হ্যাঁ তোমাকেও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আবারও মোহাম্মদ সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে